নমস্কার বন্ধুরা, এসআইআর এর শুনানি পর্ব আজ থেকে অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে। কাদেরকে প্রথম দফায় শুনানিতে ডাকা হবে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তারা তথ্য জানিয়েছে। আপনাকে শুনানিতে ডাকা হবে কিনা তো আপনি কিভাবে বুঝবেন? এছাড়াও শুনানিতে ডাকার পর আপনাদের কি কি তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা কি কি ডকুমেন্ট তারা চেক করতে পারে, কিভাবে শুনানি পর্বটা হবে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, রাজ্যে শুরু এসআইআর শুনানি পর্ব, তালিকায় ৩২ লক্ষ ভোটার। শুনানির সময় কেন্দ্রের ভিতরে নির্দিষ্ট ভোটার ছাড়া সর্বোচ্চ ৫ আধিকারিক থাকতে পারবেন। রাজ্য জুড়ে ৩,২34টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে বলে খবর। এবার বিস্তারিত কি বলা হয়েছে এখানে। শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব, চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যে ৩,২34টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এসআইআর এর প্রথম পর্বের কাজ শেষ হয়েছে, এবার শুনানির পালা। আজ থেকে শুরু হচ্ছে সেই হিয়ারিং পর্ব। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পক্ষ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, প্রথমে আনম্যাপড ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। প্রাথমিক তালিকা অনুসারে আনম্যাপ ভোটারের সংখ্যা ৩২ লক্ষের কাছাকাছি। এই সমস্ত ভোটাররা ২০০২ সালে শেষবার এসআইআর হবার পরের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো সংযোগ দেখাতে পারেননি। এখানে দুটো জিনিস মনে রাখা দরকার, যাদের ওই তালিকায় নাম ছিল তারা সেলফ ম্যাপিং করতে পেরেছেন, আর যারা পারেননি তাদের জন্য ছিল প্রোজেনি ম্যাপিং। বাকিদের আনম্যাপড হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এবার এখানে শুনানিতে কাদের ডাকা হবে, আর এই প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত কিছু সমস্যা ইতিমধ্যেই ধরা পড়েছে খসড়া তালিকায়। জানা গিয়েছে ম্যাপিং প্রক্রিয়ায় দাদু দিদা অথবা ঠাকুরদা ঠাকুমার নাম ব্যবহার করে সন্দেহের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদে ৪,০৭,০৬৫ জন ভোটার। এদিক থেকে রাজ্যের মধ্যে শীর্ষে মুর্শিদাবাদ, এরপর দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় সন্দেহজনকের তালিকায় রয়েছেন ৩,৭৭,৯১০ জন ভোটার। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, এখানে সন্দেহজনক প্রোজেনি ম্যাপিং এর তালিকায় রয়েছে ২ লক্ষেরও বেশি ভোটার। প্রথমে এদের শুনানি হবে, তারপর আসবে আরও ১,৩৬,০০,০০০ ভোটারের পালা। লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকায় এই ভোটারদের শুনানিতে ডাকা হবে। এবার এখানে বলেছে দেখুন শুনানিতে কারা থাকবেন। শুনানির সময় কেন্দ্রের ভেতরে নির্দিষ্ট ভোটার ছাড়া আরও কয়েকজন থাকবেন। বুথ লেভেল অফিসার বিএলও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসার এইইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং মাইক্রো অবজারভারদের উপস্থিতিতে হবে শুনানি। কোনো কোনো জায়গায় বিএলও সুপারভাইজারও থাকবেন, মানে ভোটার ছাড়া আর সর্বোচ্চ ৫ জন থাকতে পারে শুনানির সময়। প্রথমে ঠিক হয় হিয়ারিং প্রক্রিয়াটি সিসিটিভির মাধ্যমে রেকর্ড করা হবে। এর পাশাপাশি লাইভ স্ট্রিমিং সম্ভব কিনা সেটাও খতিয়ে দেখা হয়, পরে বাতিল করা হয়। এই দুটি পরিকল্পনায় হিয়ারিংয়ে কার্যত সিসিটিভির ভূমিকা পালন করবেন মাইক্রো অবজারভাররাই। যদিও কোনো ভোটার শুনানিতে জালি নথি জমা দিয়ে ধরা পড়েন তাহলে সাজা হিসাবে কমপক্ষে ১ বছরের জেল ও জরিমানা হতে পারে। আরও কি বলা হয়েছে দেখুন, যে সমস্ত আনম্যাপ ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে তারা যদি সিএএ এর সার্টিফিকেট দাখিল করতে পারেন তাহলে তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে বলে জানা গিয়েছে। এদিকে প্রশিক্ষণের দিন যে ২৫০ জন মাইক্রো অবজারভার অনুপস্থিত ছিলেন তাদের ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে শো কজের নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে এবং কাজে যোগদানও করতে হবে তাদের, এমনটাই বলা হয়েছে। আর তা যদি তারা না করেন সেক্ষেত্রে তাদের সাসপেন্ড করা হতে পারে বলে জানা গিয়েছে। এবার এখানে বলা হয়েছে দেখুন একটা কথা, কোন কোন নথি প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট। শুনানি পর্বে প্রামাণ্য হিসাবে ১৩টি নথির কথা আগেই উল্লেখ করা হয়েছে। গ্রহণযোগ্য নথির তালিকায় রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারি কর্মীদের হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং জমি অথবা বাড়ির দলিল। এর মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে, তবে প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহভাজন তালিকায় ভোটারকে। এছাড়াও কমিশনের তরফে জানানো হয়েছে সিএ শংসাপত্র দেখালে ভোটার হওয়ার জন্য আবেদন করা যাবে, সেক্ষেত্রে ফর্ম 6 পূরণ করে আবেদন করতে হবে।
তাহলে এখানে পরিষ্কারভাবে বুঝতে পারলেন যদি আপনাকে শুনানিতে ডাকা হয় তাহলে কোন কোন নথির প্রয়োজন। এই নথি তো আমরা আগেও আলোচনা করেছি এই নিয়ে, এবং কাদের এই শুনানি হবে, কারা কারা শুনানির সময় থাকবেন, কতজন থাকবেন শুনানির সময়, কাদের শুনানিতে ডাকা হবে, সবকিছু কিন্তু আজকের এই প্রতিবেদনে উল্লেখ করে দেওয়া হয়েছে। এরপর আমরা যেটা দেখে নেব যে এসআইআর পর্বে 9 দফা যে হিয়ারিং এর জন্য বলা হয়েছে, মাইক্রো অবজারভারদের যে 9 দফা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই 9 দফা দায়িত্বটা কি কি, যে মাইক্রো অবজারভারদের যে কেন্দ্রীয় সরকারি যে মাইক্রো অবজারভার তাদের যে 9 দফা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই 9 দফা দায়িত্বটি কি কি দায়িত্ব। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে ভোটারদের শুনানির জন্য মূলত দায়িত্বে রয়েছেন ইআরও এবং এইআরওরা। মাইক্রো অবজারভারদের কাজ হলো মূলত এই শুনানি প্রক্রিয়ার তদারকি করা, গোটা প্রক্রিয়ার উপর নজরদারি চালানো। কমিশনের তরফে 9টি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি এই কর্মীদের। এবার এখানে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমত বলা হয়েছে বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড এনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। জন্ম মৃত্যুর তথ্য এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকার তথ্য যাচাই করে দেখতে হবে। ইআরও বা এইআরওরা যে ভোটারদের নোটিশ পাঠিয়েছেন তাদের জমা দেওয়া নথি যাচাই করে দেখতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ভোটারেরা যে দাবি করছেন তার সঙ্গে জমা দেওয়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা তা যাচাই করাও মাইক্রো অবজারভারদের দায়িত্ব। শুনানি পর্বে সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারি চালাতে হবে তাদের। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময় কোনো বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা তার উপরও নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের প্রশিক্ষণগত তথ্য বিশ্লেষণ প্রয়োজন মতো সাহায্য করতে হবে। সিইও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকেরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। নজরদারির পর কি তথ্য উঠে আসছে তা সিইও পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে জানাতে হবে তাদের। তাহলে মাইক্রো অবজারভারদের কাজ এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর বর্তাচ্ছে, এবং তাদের উপর যে 9টি দায়িত্ব দেওয়া হয়েছে, কি 9টি দায়িত্ব দেওয়া হয়েছে আমি কিন্তু সম্পূর্ণভাবে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই, সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে বা সম্পূর্ণভাবে এই প্রতিবেদনগুলিতে বুঝিয়ে দেওয়া হয়েছে কাদের কাদের শুনানিতে ডাকা হবে, কি কি নথি প্রয়োজন, শুনানির সময় কজন থাকবে শুনানির ঘরে, কে কে থাকবে, সবকিছু কিন্তু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। এবং মাইক্রো অবজারভারদের কি কাজ, তাদের উপর যে 9টি দায়িত্ব প্রদান করা হয়েছে, যে 9 দফা দায়িত্ব প্রদান করা হয়েছে সে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, তাদের কি কাজ সেটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।